বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দেখো তোমাদের মধ্যে যারা কমার্সে অথবা আর্টসে আছো তাদের তোমার যে বিজ্ঞান বই আছে ওই বিজ্ঞান বইয়ের তোমাদের একাদশ অধ্যায়, দ্যাট মিন্স প্রাত্যহিক জীবনের তড়িৎ। তো দেখো এই প্রাত্যহিক জীবনের তড়িৎ এই অধ্যায়ের যতগুলো বেসিক থিম আছে আমি এখানে সবগুলো একদম ডিটেলস মধ্যে কি ভেঙে ভেঙে বুঝিয়ে দিব। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে। আশা করি আমি এখানে যা বুঝাবো সব কিছুই ভালো করে বুঝতে পারবে। ওকে, তোমাদের বই যতগুলো এই অধ্যায়ে যতগুলো টপিক আছে আমি সবগুলো একদম ধরে ধরে তোমাদেরকে ভেঙে ভেঙে সব কিছু ডিটেলস আমি এখানে বুঝিয়ে দিব। ওকে, আর তোমাদের এই অধ্যায় থেকে দেখো তোমাদের এই অধ্যায় থেকে কিছু অঙ্ক আসে যে তোমার বলবে যে বিদ্যুতের বিল, ঠিক আছে, বিদ্যুতের বিল নির্ণয়ের যে অঙ্ক আছে এগুলো তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিব। যে বলবে কোনো একটা বাসার মধ্যে যে এতটি বাল্ব, এতটি ফ্যান, তারপর এতটি টিভি আছে। এখন বলবে ওই এবং এবং ওই যন্ত্রগুলো যে প্রত্যেক দিন তোমার গড়ে 8 ঘন্টা বা 5 ঘন্টা করে জ্বালালে তোমার যে এক মাসে, ঠিক আছে, কোনোটা মাস নাম উল্লেখ করতে পারে বা শুধু বলতে পারে যে মাসের কথা, ঠিক আছে, এক মাসে কতটুকু বিদ্যুৎ ব্যয়িত হবে, অথবা ওই মানে যতটুকু বিদ্যুৎ ব্যয়িত হবে ওইটুকু বিদ্যুতের তোমার যে বিদ্যুৎ বিলটা কত আসবে, ঠিক আছে, বিদ্যুৎ বিলটা কত আসবে, এরকম টাইপের যত অঙ্ক আছে আমি তোমাদেরকে একদম সহজ সব কিছু এখানে বুঝে দিব। ওকে, তো আমি আর কথা না বাড়াচ্ছি, এখন দেখো এই অধ্যায়ের মধ্যে কী কী আছে। তোমাদের মেন বইটা থেকে আমি সব কিছু এখানে দেখো তোমাদের মেন বই দেখো তোমাদের মেন বইয়ের যতগুলো টপিক আছে আমি এখানে একদম সহজে তোমাদের সব কিছু এখানে বুঝে দিব। ওকে, দেখো তোমাদের মানে তড়িৎ বর্তনী প্রতি যাগুলো আছে। আর দেখো তোমাদের একটা কথা বলি, তোমাদের এই অধ্যায়ের শুরুতে যে তোমার দেখো প্রথম পৃষ্ঠা, ঠিক আছে, দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে দেখো এখানে কিছু তোমার সংকেত দেওয়া আছে যে চলতড়িৎ, দেখো এখানে সংকেত দেওয়া আছে, তোমরা এইগুলো একটু কাইন্ডলি মুখস্থ রাখবে কারণ এগুলো চিহ্ন। যে প্রথমটা যেটা হচ্ছে কোষ, ঠিক আছে, এটা হচ্ছে কোষ, তারপরে ব্যাটারি, পরিবাহী তার, এই যেখানে যে সংকেতগুলো আছে চিহ্নগুলো আছে এগুলো একটু দয়া করে মুখস্থ রাখবি কারণ এখান থেকে এমসিকিউ আসতে পারে। ওকে, তো এখন আমি শুরু করতেছি, তোমরা মন দিয়ে ক্লাসগুলো করো। দেখো এখানে কিছু দেখো তোমাদের যে প্রথম যে টপিক আছে এটা হচ্ছে চলতড়িৎ। ধরো কি বলছে যে চলতড়িৎ। এখন ধরো এখান তাকাও, যে ধরো এই যে এটা একটা আমার ভালো করে শুনিও, এই যে এটা হচ্ছে একটা তোমার এই যে কোষ, ঠিক আছে, একটা বড় দাগ একটা ছোট দাগ, এই দুইটা মিলে হচ্ছে একটা কোষ। ওকে, এরকম অনেকগুলা কোষ মিলে ধরো এখানে আরেকটা কি আছে আমার, এই যে এরকম আরেকটা তোমার যে এরকম অনেকগুলো কোষ আছে, অনেকগুলো এই দেখো এরকম অনেকগুলো কোষ মিলে একটা কি ব্যাটারি তৈরি হয়। এই যে এটা হচ্ছে একটা ব্যাটারি, ঠিক আছে, এই যে এটা কি বলা হয়, এই যে এটা কি বলা হয় ব্যাটারি। যার এই যে যেটা বড় প্রান্ত, দেখো যেটা বড় প্রান্ত এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এবং যেটা দেখো যেটা ছোট প্রান্ত, দেখো এই যে এটা হচ্ছে ছোট, যেটা ছোট এটা হচ্ছে আমার নেগেটিভ প্রান্ত। ওকে, তো দেখো এখন তোমার এই যেটা হচ্ছে ব্যাটারি, অনেকগুলা কোষ মিলে এখানে ব্যাটারি তৈরি হয়েছে। এখন এই ব্যাটারিকে তুমি তার দ্বারা যুক্ত করবে। ধরো এখানে আমার একটা এই যে এখানে একটা আমার তোমার রোধ দেওয়া আছে, এই যে এটা হচ্ছে একটা রোধ, ধরো এখানে দেওয়া আছে এই যে এটা, ঠিক আছে, এই যে এখানে এরকম একটা রোধ দেওয়া আছে। তো এখন দেখো যেহেতু এটা পজিটিভ এটা কত নেগেটিভ আশা করি দেখতে পাইতেছো। ধরো এই যেটা হচ্ছে আমার R1 রোধ, ঠিক আছে, রোধের যে ইংরেজি দেখো রোধের যে ইংরেজি ওটা হচ্ছে কত রেজিস্ট্যান্স, ওখান থেকে আর আসছে রেজিস্ট্যান্স থেকে আর আসছে, এই কারণ রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটাকে আমি R1 রোধ ধরলাম এবং এই যে এটাকে আমি R2 রোধ ধরেছি। ওকে, এখন দেখো এই যে এটা, ঠিক আছে, এটার মধ্যে তোমার যেটা প্লাস প্রান্ত এটা মাইনাস প্রান্ত। এখন দেখো নর্মালি ধরো এটা হচ্ছে আমার 6 ভোল্টের একটা ব্যাটারি। এখন তুমি যদি এখানে 6 ভোল্টের একটা ব্যাটারি দাও তাহলে এখানে কি অবশ্যই কারেন্ট, এই যে এই বর্তনী দিয়ে, এটার নাম হচ্ছে বর্তনী, এই বর্তনী দিয়ে মানে এই তার দিয়ে কি কারেন্ট চলা শুরু করবে। দেখো তোমাদের যে প্রথম যে টপিক আছে এটা হচ্ছে চলতড়িৎ। দেখো চলতড়িৎ কি চলা, তড়িৎ মানে কি বিদ্যুৎ মানে কারেন্ট, ঠিক আছে, দেখো তড়িৎ, তো চলা, আর তড়িৎ মানে কত কারেন্ট বা বিদ্যুৎ, অর্থাৎ যখন কারেন্ট এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, ধরো এখান থেকে কারেন্টটা আমার চলতে চলতে আবার যেখানে আসছে, ঠিক আছে, এটাই কি তড়িৎ, অর্থাৎ কারেন্ট এক জায়গা থেকে অন্য জায়গাতে আসছে। আশা করি এতটুকু বুঝতে পারছো। ওকে, আচ্ছা, এখন দেখো এই যে এটা কি বলা হয় বর্তনী। এখন তোমাদের কতে আসতে পারে যে সিকিউর কতে যে বর্তনী কাকে বলে।
দেখো বর্তনী হচ্ছে যে এটাই বর্তনী, ঠিক আছে। বর্তনী কি তোমাদের বাসা বাড়ির মধ্যে যে তার আছে না, যে তার দিয়া কারেন্ট এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, ওইটাই কি আমার বর্তনী, ঠিক আছে। সহজ কথা, তারকে বলা হয় বর্তনী। তো দেখো যখন তুমি এখান থেকে কারেন্ট যাবে, দেখো কারেন্ট যখন এখান থেকে এই সম্পূর্ণ আমার এই যে পথটা ঘুরে আবার এখানে আসবে না, ঠিক আছে। এই যে পথটা আছে, এই যে দেখো এখানে যে দাগগুলো দেখা যাচ্ছে, এটাই কি বর্তনী। সহজ কথা হচ্ছে বিদ্যুৎ চলার সম্পূর্ণ পথকে বলা হয় বর্তনী। অর্থাৎ এখান থেকে বিদ্যুৎ, দেখো বিদ্যুৎ চলতে চলতে এখান দিয়া এই যেখান দিয়ে চলতে চলতে আবার এখানে আসবে, তাহলে এই সম্পূর্ণ পথকে বলা হবে কি বর্তনী। মনে থাকবে, আমি আবার বলতেছি বর্তনী কাকে বলে। এটা হচ্ছে বিদ্যুৎ চলার, ঠিক আছে, সম্পূর্ণ পথকে বলা হয় বর্তনী। আশা করি এতটুকু বুঝতে পারছো, ওকে। আচ্ছা, এখন তোমার এই বর্তনী, দেখো এই বর্তনী হচ্ছে আমার দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী অথবা সিরিজ সংযোগ বর্তনী। শ্রেণীর সংযোগ বর্তনী যে কথা, সিরিজ সংযোগ বর্তনী একই কথা, ঠিক আছে। এবং আরেকটা হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনী বা প্যারালাল, ঠিক আছে। মনে রাখবে যে সমান্তরাল সংযোগ বর্তনী অথবা প্যারালাল, ঠিক আছে, সংযোগ বর্তনী। অবশ্যই তোমরা এগুলো মনে রাখবে। তো এখন তোমাদের দেখাচ্ছি যে কোনটা সমান্তরাল সংযোগ বর্তনী আর কোনটা শ্রেণীর সংযোগ বর্তনী। দেখো এই যে এটা হচ্ছে আমার তোমার এই যে শ্রেণীর সংযোগ বর্তনী, ঠিক আছে। এটা হচ্ছে শ্রেণীর সংযোগ বর্তনী। এখন তোমাদেরকে এই যে এটাকে বলা হয় সার্কিট, ঠিক আছে। এটা কি বলা হয়? সার্কিট। তোমাকে সার্কিট দেখে, ঠিক আছে, মানে বর্তনী দেখে বুঝতে হবে যে এটা কোন বর্তনী। দেখো এখানে কি আছে, এটা হচ্ছে একটা রোধ, এটা হচ্ছে আমার আরেকটা রোধ, ঠিক আছে। দেখো তো এই রোধের ভালো করে শুনিও, দেখো যে এই যে রোধের, দেখো তো এই প্রান্ত, আশা করি দেখতে পাইতেছো, দেখো তো এই R1 রোধের, আচ্ছা আমি একটু বড় করে দিই, তা তোমরা সহজে বুঝতে পারবে। এই যে দেখো এখানে, দেখো তোমাদেরকে আমি একদম সহজে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখো, দেখো তো আমার যে R1 রুট আছে, ভালো করে দেখো, দেখো R1 রোধের যে এই প্রান্ত, দেখো তো R1 রোধের এটা হচ্ছে প্রথম প্রান্ত এবং এটা কি আমার দ্বিতীয় প্রান্ত, তাই না। এবং দেখো তো R2 রোধের এটা হচ্ছে প্রথম প্রান্ত, আবার এটা কি দ্বিতীয় প্রান্ত। আশা করি বুঝতে পারতেছো। দেখো আমি কি বললাম এই যে এটা হচ্ছে R1 রোধ, R1 রোধের এই যে এটা কি বলা হয় প্রথম প্রান্ত, এটাকে বলা হয় দ্বিতীয় প্রান্ত। এবং R2 রোধের এটা হচ্ছে প্রথম প্রান্ত, এটা হচ্ছে দ্বিতীয় প্রান্ত। দেখো তো এখানে একটু ভালো করে খেয়াল করো, দেখো R1 রোধের দ্বিতীয় প্রান্ত এই যে এটা, এবং R2 রোধের প্রথম প্রান্ত, দেখো তো এই যে এটা, এখানে তারা যুক্ত আছে না, দেখো তো এখানে কিন্তু তারা যুক্ত অবস্থায় আছে। দেখো R1 রোধের দ্বিতীয় প্রান্ত এবং R2 রোধের প্রথম প্রান্ত যুক্ত অবস্থায় আছে, ঠিক আছে। যখন এরকমভাবে যুক্ত অবস্থা থাকবে তখন এটাকে বলা হবে শ্রেণীর সংযোগ বর্তনী, ঠিক আছে। এগুলো হচ্ছে তড়িৎ রোধ বা তড়িৎ উপকরণ, ঠিক আছে। তো আমি একটু গুছিয়ে বলে দিই যে তোমাকে বলবে যে শ্রেণীর সংযোগ বর্তনী কাকে বলে। কি বলবে? যে যে বর্তনীতে, ঠিক আছে, কি লিখবে, যে বর্তনীতে প্রথম রোধের দ্বিতীয় প্রান্ত এবং দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, বুঝতে পারছো কি বললাম? তাহলে আমি কি বললাম যে দেখো প্রথম রোধের দ্বিতীয় প্রান্ত এবং দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত যদি এরকমভাবে যুক্ত থাকে তখন তাকে বলা হয় শ্রেণী সংযোগ বর্তনী। আশা করি বুঝতে পারছো। এখন তোমাকে জানতে হবে সমান্তরাল সংযোগ বর্তনী। আচ্ছা আমি এখানে নামটা লিখে দিই যে এটা হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী, ঠিক আছে। এই যে এখানে নামটা লিখে দিচ্ছি যে চিত্র, দেখো এটা হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী। নামটা অবশ্যই লিখে রেখো যে শ্রেণী সংযোগ, ঠিক আছে, শ্রেণী এই যে সংযোগ বর্তনী। আশা করি এতটুকু ভালো করে বুঝতে পারছো। আচ্ছা তারপর এখন দেখো তোমাকে সমান্তরাল সংযোগ বর্তনী। এখন দেখো যে আমি এখানে লিখতেছি, হ্যাঁ, আমি যে এখানে দেখাচ্ছি, দেখো দেখো তো যে ধরো এই যে এটা হচ্ছে আমার আরেকটা, এই যে এটা হচ্ছে কি আমার একটা কোষ, তাই না। এটা হচ্ছে একটা কোষ, এরকম কি অনেকগুলা কোষ মিলে, দেখো তো এরকম অনেকগুলা কোষ মিলে আমার কি তৈরি হবে, ব্যাটারি তৈরি হবে। তবে ব্যাটারি এই যে এটা হচ্ছে কত আমার মাইনাস প্রান্ত এবং এই যে এটা হচ্ছে কত আমার প্লাস প্রান্ত। আশা করি এতটুকু বুঝতে পারছো। এটা হচ্ছে মাইনাস প্রান্ত, ওটা হচ্ছে প্লাস প্রান্ত। আচ্ছা আমি একটু লাল কালি ইউজ করে দিই, তাহলে তুমি আরো ভালো বুঝতে পারবে। আমি এখানে লাল কালি ইউজ করতেছি, দেখো
তাহলে এখানে কি লিখবে যে দেখো এই যে এটা হচ্ছে আমার প্লাস প্রান্ত এবং এটা হচ্ছে আমার মাইনাস প্রান্ত। ওকে, আচ্ছা এখন ধরো তুমি এই ব্যাটারিকে তার দ্বারা যুক্ত করলে এবং এখানে ধরো এখানে আমার একটু বড় করে লিখি যে এখানে তুমি এই যে এই জায়গাতে তুমি একটা রোধ এখানে সংযুক্ত করলে, তারপর এখানেও সেম তুমি এই যে আরেকটা রোধ এখানে দেখো সংযুক্ত করলে, তারপর এখানে কত তুমি এই যে আরেকটা রোধ এখানে এই যে এরকমভাবে সংযুক্ত করলে। ওকে, আচ্ছা এবং তুমি এগুলো এখানে যুক্ত করে দিলে। তো এখন দেখো তো, এখন দেখো ধরো এই যে এটা হচ্ছে আমার R1 রোধ, ভালো করে দেখিও। ধরো এই যে এটা হচ্ছে R1 রোধ মানে প্রথম রোধ, এটা হচ্ছে R2 রোধ, ঠিক আছে। আর এটা হচ্ছে কত আমার R3 রোধ। ধরো এই যে এটা হচ্ছে R3। আচ্ছা আমি যে বলতেছি রোধ রোধ, এখন বল রোধ জিনিসটা কি মনে রাখবে। তোমাকে যদি কতে বলে যে রোধ কাকে বলে কি লিখবে, দেখো নর্মালি রোধ হচ্ছে বিদ্যুৎ প্রবাহের বাধা, অর্থাৎ বিদ্যুৎ যে দিক দিয়ে যাবে ওই দিক দিয়ে বিদ্যুৎকে যেতে যে বাধা দেয় সেই রোধ। বুঝতে পারছো নর্মাল কথা। তো শুনো আমি সংখ্যাটা গুছিয়ে বলতেছি যে রোধ কাকে বলে কি লিখবে যে বিদ্যুৎ প্রবাহের বাধা দানকে বলা হয় রোধ। কি বললাম, বিদ্যুৎ প্রবাহের বাধা দানকারীকে বলা হয় রোধ। সহজ কথা, বিদ্যুৎ যেদিকে যাবে বিদ্যুৎকে যেতে বাধা প্রয়োগ করবে যে সেই রোধ। আশা করি বুঝতে পারছো। তো এখন ধরো এটা হচ্ছে R1 রোধ, এটা হচ্ছে R2 রোধ, এটা হচ্ছে কত R3 রোধ। ওকে, আচ্ছা এখন দেখো তাহলে কি, আচ্ছা একটা কথা বলি মনে রাখবে, তোমাদের যে বিদ্যুৎ মানে কারেন্ট, কারেন্ট অবশ্যই প্লাস প্রান্ত থেকে বের হয়ে, ঠিক আছে কি বললাম, কারেন্ট অবশ্যই প্লাস প্রান্ত থেকে বের হবে, ঠিক আছে, প্লাস প্রান্ত থেকে বের হয়ে সে কি মাইনাস প্রান্তের দিকে আসবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে যে কারেন্ট মানে বিদ্যুৎ আমার প্লাস প্রান্ত থেকে বের হয়ে আবার কি মাইনাস প্রান্ত দিয়ে ঢুকবে। ওকে, এটাও সেম। তাহলে কি কারেন্ট এই যে দেখো তো কারেন্ট কি আমার এই যে প্লাস প্রান্ত, এই যেটা প্লাস প্রান্ত এখান থেকে বের হবে এখানে যাবে এখান দিয়ে যাবে তারপর এখান দিয়ে যাবে এখান দিয়ে কি আমার কারেন্টটা এই যে প্রবেশ করবে। প্লাস প্রান্ত দিয়ে দেখো প্লাস প্রান্ত থেকে কারেন্ট বের হয়ে আবার কি মাইনাস প্রান্তের দিকে আসবে, ঠিক আছে। দেখো এই যে মাইনাস প্রান্তের এই যে দিকে আসবে, কারণ কি মাইনাস প্রান্তের দিকে আসবে। তাহলে দেখো এই যে এটা কি বলা হয় সমান্তরাল সংযোগ বর্তনী। দেখো তো এখন তুমি আমি দেখো তোমাকে বুঝিয়ে দিই যে তুমি সার্কিট দেখে বুঝবে কেমনে যে এটা সমান্তরাল সংযোগ বর্তনী। দেখো দেখো তো এখানে আর ভালো করে শুনো, দেখো এখানে R1 রোধের দেখো প্রথম প্রান্ত এটা এবং R2 রোধের এটা হচ্ছে প্রথম প্রান্ত এবং R3 রোধের এই যে এটা হচ্ছে প্রথম প্রান্ত। আশা করি দেখতে পেতেছো। এবং দেখো R1 রোধের এটা হচ্ছে দ্বিতীয় প্রান্ত এবং R2 রোধের এটা হচ্ছে দ্বিতীয় প্রান্ত এবং R3 রোধের এটা হচ্ছে দ্বিতীয় প্রান্ত। অর্থাৎ এখানে দেখো এদিকে যা আছে এগুলো হচ্ছে প্রথম প্রান্ত আর এগুলো কি আমার দ্বিতীয় প্রান্ত। আশা করি বুঝতে পারতেছো। এখন দেখো তো আমার এই যে প্রথম প্রান্তগুলো এই দেখো তো এখানে কি আমার যুক্ত আছে না, দেখো তো ভালো করে দেখিও। প্রথম প্রান্তগুলো দেখো এই যে এখান থেকে আসে দেখো এই যে এটা এখানে যুক্ত আছে, তারপরে যে এটার প্রথম প্রান্ত এখানে যুক্ত আছে, তারপরে যে এটার প্রথম প্রান্ত এই যে এখানে যুক্ত আছে, ঠিক আছে। তো মনে রাখবে এবং দেখো দ্বিতীয় প্রান্তগুলো দেখো তো দ্বিতীয় প্রান্তগুলো কি দেখো এখানে যুক্ত আছে, এই যে এটার দ্বিতীয় প্রান্ত এখানে যুক্ত আছে, এটার দ্বিতীয় প্রান্ত এখানে যুক্ত আছে, ঠিক আছে। আচ্ছা দেখো দেখো এই সার্কিটটা ভালো করে শুনিও, এই সার্কিটটা দেখতে যেরকম না তুমি এটাকে ইচ্ছা করলে তুমি এরকম ভাবে আঁকতে পারবে। আমি তোমার দেখাচ্ছি, দেখো যে এরকম ভাবে ধরো এই যে এটা হচ্ছে আমার এই যে রুটটা R1 রোধ, ঠিক আছে। তারপরে এই যে এটা হচ্ছে আমার R2 রোধ এবং এই যে এটা হচ্ছে আমার R3 রোধ। তুমি রোধকে একাধিকভাবে আঁকতে পারবে। এখন ধরো যে আমি এটা একটু বড় করে দিচ্ছি, হ্যাঁ, এবং এটাকে একটু বড় করে দিচ্ছি, একটু ছোট করে দিচ্ছি এটাকে। এখন দেখো তো, দেখো তুমি এখন ইচ্ছা করলে দেখো তো আমরা কি তারকে কারেন্টের যে তার আছে তোমরা কি তারকে ইচ্ছা মতো আঁকাতে বাঁকাতে পারো না? অবশ্যই পারো। তোমরা কারেন্টের যে তার আছে তুমি এটাকে যে কোনোভাবে তুমি এটাকে তুমি বাঁকাইতে পারো, তাই না? তো এখন দেখো যেহেতু কারেন্টের তার এই যে এগুলো কিন্তু কারেন্টের তার, ঠিক আছে, এগুলো কারেন্টের তার। এখন তুমি কি কারেন্টের তারকে যে এইভাবে ও যে এই যে এর সাথে যুক্ত করতে পারবে না? অবভিয়াসলি পারবে। তারপর তুমি এই যে এটাকে এই যে এইভাবে যুক্ত করতে পারবে, অবশ্যই পারবে। দেখো আমি এটা তারকে যেখানে বাঁকাভাবে যুক্ত করেছি এই তারটাকে এখানে বাঁকাভাবে
যুক্ত করেছি। সেমভাবে যেটাকেও তুমি এটাকে বাঁকাভাবে এখানে যুক্ত করতে পারবে। তারপর তুমি এই যে এটাকেও বাঁকাভাবে এখানে যুক্ত করতে পারবে। একটু সুন্দর করে লিখি, সুন্দর লাগবে দেখতে। দেখো তুমি এটাকেও বাঁকাভাবে এই যে এভাবে যুক্ত করতে পারবে। দেখো ভালো করে দেখো, এই তিনটা দেখো, তিনটা রোধ এরকমভাবে আছে। এটা যা বোঝাচ্ছে এটাও কি একই জিনিসই বোঝাচ্ছে। এখন তুমি এই যে এটাকে একটু এদিকে বাড়িয়ে তারপর এখানে তুমি একটা ব্যাটারি, ঠিক আছে, তুমি যেখানে একটা ব্যাটারি যুক্ত করে দাও। এই যে এটা দেখো, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার প্লাস প্রান্ত। এই যে এটা হচ্ছে আমার, দেখো এই যে এটা হচ্ছে প্লাস প্রান্ত, এটা হচ্ছে কত মাইনাস প্রান্ত। তাহলে প্লাস থেকে কারেন্ট বের হবে, প্লাস থেকে বের হয়ে সে আসবে কোথায়, সে কিন্তু অবশ্যই মাইনাসের দিকে যাবে, ঠিক আছে। এই যে এখান থেকে কারেন্টটা আবার কি মাইনাসের দিকে আসবে। দেখো এখান থেকে প্রত্যেকটা আমার তার দিয়ে কারেন্ট যাবে, তারপর মাইনাস প্রান্ত দিয়ে বের হয়ে চলে আসবে। ওকে, দেখো এই সার্কিট ভালো করে দেখো, এই সার্কিটটা যা বোঝাচ্ছে এটা কি তাই বোঝাচ্ছে। আমি জাস্ট দেখো এটা ক্ষেত্রে, দেখো এই সার্কিটের ক্ষেত্রে তুমি তারগুলোকে সোজাভাবে তুমি এখানে যুক্ত করেছো, আর এটার ক্ষেত্রে তুমি তারগুলোকে দেখো, এই যে দাগ দেখছো, এগুলাই তার, ঠিক আছে, এগুলাই কি তারকে এই তুমি তারগুলোকে বাঁকাভাবে দেখো, বাঁকাভাবে এখানে যুক্ত করতে পারবে। এখন দেখো তো, এখন দেখো যে এখানে এই যে এটা হচ্ছে R1 রোধ, এটা হচ্ছে কত R2 রোধ, এবং এটা হচ্ছে কত আমার R3 রোধ। দেখো তো তুমি, দেখো R1 রোধে প্রথম প্রান্ত, দেখো তো R1 রোধে প্রথম প্রান্ত এখানে যুক্ত আছে। তারপর দেখো তো R2 রোধের আমার প্রথম প্রান্ত এখানে যুক্ত আছে, এবং R3 রোধের প্রথম প্রান্ত এখানে যুক্ত আছে, ঠিক আছে। আবার দেখো তো R1 রোধের দ্বিতীয় প্রান্ত এখানে যুক্ত আছে, R2 রোধের দ্বিতীয় প্রান্ত এখানে যুক্ত আছে, এবং R3 রোধের দ্বিতীয় প্রান্ত এখানে যুক্ত আছে। দেখো তো আমার R1 R2 R3 এই তিনটা রোধের প্রথম প্রান্ত আমার কি এই জায়গাতে, দেখো তো এই জায়গাতে, ধরো এটা হচ্ছে আমার এ বিন্দু, দেখো তো আমার কি এ বিন্দুতে যুক্ত আছে না। আমার R1 R2 R3 তিনটা রোধের প্রথম প্রান্তগুলো কি আমার এ বিন্দুতে যুক্ত আছে। এবং দেখো R1 R2 R3 তিনটা রোধের যে দ্বিতীয় প্রান্ত এটা কিন্তু এখানে যুক্ত আছে, ধরো এটা হচ্ছে বি প্রান্ত, এই যে এটা হচ্ছে আমার বি প্রান্ত। তা দেখো যে প্রথম প্রান্তগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে যুক্ত আছে, এবং কি দ্বিতীয় প্রান্তগুলো অন্য আরেকটি নির্দিষ্ট বিন্দুতে যুক্ত আছে, তখন এই সার্কিটকে বলা হয় সমান্তরাল সংযোগ বর্তনী। আশা করি বুঝতে পারছো। তাহলে তোমাকে যদি কতে বলে যে সমান্তরাল সংযোগ বর্তনী কাকে বলে, তুমি কি লিখবে, লিখবে যে সংযোগ বর্তনীতে একাধিক রোধের প্রথম প্রান্তগুলো একটি নির্দিষ্ট বিন্দুতে এবং দ্বিতীয় প্রান্তগুলো অন্য আরেকটি নির্দিষ্ট বিন্দুতে যুক্ত থাকে তাকে বলা হয় সমান্তরাল সংযোগ বর্তনী। আমি কি বললাম ভালো করে শুনিও, আমি তো বলেছি একাধিক মানে কি একের বেশি। দেখো তো এখানে তিনটা রোধ না, একটা দুইটা তিনটা রোধ কি অবশ্যই একের বেশি আছে। তো লিখবে সংখ্যাটা যে সংযোগ বর্তনীতে একাধিক রোধের প্রথম প্রান্তগুলো একটি নির্দিষ্ট বিন্দুতে এবং দ্বিতীয় প্রান্তগুলো অন্য আরেকটি নির্দিষ্ট বিন্দুতে যুক্ত থাকে তখন তাকে বলা হয় সমান্তরাল সংযোগ বর্তনী। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে যেটা হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনী, আমি এখানে নামটা লিখে দিতেছি যে এই যে এটা হচ্ছে আমার চিত্র, দেখো চিত্র হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনী। একদম সিম্পল, একদম সিম্পল। সমান্তরাল, দেখো যে সমান্তরাল, এই যে সমান্তরাল সংযোগ, সমান্তরাল সংযোগ বর্তনী। ওকে, দেখো এই যে এটা খেয়ে যা, এটা মানে চিত্র সমান্তরাল সংযোগ বর্তনী। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন তোমাদেরকে খ নম্বরের মধ্যে মানে সৃজনশীলে খ নম্বরে তোমাকে প্রশ্ন করতে পারে যে বাসা বাড়িতে, ঠিক আছে, কি বললাম যে সিকিউর খতে তোমাকে বলতে পারে যে বাসা বাড়িতে কোন সংযোগ বর্তনী ব্যবহার উপযোগী, ঠিক আছে। অর্থাৎ আমরা বাসা বাড়িতে কোন সংযোগ বর্তনী ব্যবহার করি, শ্রেণী সংযোগ বর্তনী নাকি সমান্তরাল সংযোগ বর্তনী। মনে রাখবে আমরা সব সময় বাসা বাড়িতে সমান্তরাল সংযোগ বর্তনী ব্যবহার করি। কেন? কারণ হচ্ছে দেখো
সমান্তরাল সংযোগ বর্তনী ক্ষেত্রে প্রত্যেকটা তড়িৎ যন্ত্রের জন্য আলাদা করে একটা কি আমার সুইচ থাকে। ঠিক আছে, আমি কি বললাম যে সমান্তরাল সংযোগ বর্তনী ক্ষেত্রে প্রত্যেকটি তড়িৎ যন্ত্র, এখন তড়িৎ যন্ত্র কি বাল্ব মানে বাতি, বাতি হতে পারে, তোমার তোমার যে ফ্যান হতে পারে, ঠিক আছে, ইত্যাদি আরো অনেক কিছু হতে পারে। বুঝতে পারছো? তুমি দেখবা তোমাদের যে বাসা বাড়ি আছে, দেখবা বাসা বাড়ির মধ্যে তোমার একটা ফ্যানের জন্য একটাই সুইচ দেওয়া থাকে এবং একটা বাতির জন্য একটাই কি আমার সুইচ দেওয়া থাকে। কখন দেখছো যে তোমার দুইটা বাতির জন্য একটা সুইচ দেওয়া থাকে বাসা বাড়িতে? আমরা এগুলো ইউজ করি না। আমরা কিন্তু নর্মালি একটা বাতির জন্য একটাই সুইচ ইউজ করি এবং একটা ফ্যানের জন্য, এবং কি একটা ফ্যানের জন্য আমরা আলাদা অন্য একটি সুইচ ইউজ করি। ওকে, তো এটাই মূল কথা যে সমান্তরাল সংযোগ বর্তনীর মধ্যে তোমার প্রত্যেকটি তড়িৎ যন্ত্র কি ওই যে বাতি মানে বাল্ব, তারপর কত ফ্যান, এগুলো কি তড়িৎ যন্ত্র। আমরা সমান্তরাল সংযোগ বর্তনীর ক্ষেত্রে প্রত্যেকটি তড়িৎ যন্ত্রের জন্য আলাদা আলাদাভাবে তোমার একটি করে সুইচ ব্যবহার করি। ঠিক আছে, যেহেতু এখানে ব্যবহার করতেছি তাই কি এটা আমাদের সমান্তরাল সংযোগ বর্তনী। এবং আরেকটা কারণ হচ্ছে যখন তুমি সমান্তরাল সংযোগ বর্তনী মানে যুক্ত করবে, তখন দেখবে একটি তড়িৎ যন্ত্র, ধরো একটি বাতি, ধরো এটা হচ্ছে একটা বাতি, এটা হচ্ছে আরেকটা বাতি, এটা হচ্ছে আরেকটা বাতি, দেখবে সমান্তরাল সংযোগ বর্তনী ক্ষেত্রে তোমার যদি একটা বাতি নষ্ট হয়ে যায় তাহলে কি অপর বাতিগুলো কিন্তু জ্বলবে। বুঝতে পারছো? তিনটা বাতির মধ্যে যদি একটা বাতিও নষ্ট হয়ে যায়, কোনোভাবে না জ্বলে, তাহলে দেখবে বাকি যে দুইটা বাতি আছে না, এগুলো কি জ্বলবে। অর্থাৎ মোট কথা হয়েছে তোমার যে কোনো একটা বাতি যদি নষ্ট হয়ে যায় তাহলে অন্য যে বাতিগুলো আছে সেগুলো কি নষ্ট হবে না, এগুলোর মধ্যে কি আমার কারেন্ট যাবে, এগুলো জ্বলবে। ওকে, কিন্তু দেখো এটা হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনীর ক্ষেত্রে বললাম। কিন্তু দেখো তোমার শ্রেণীর সংযোগ বর্তনীর ক্ষেত্রে তোমার যদি একটি বাতি নষ্ট হয়ে যায় তাহলে কি এখান দিয়ে আর কোনো কারেন্ট যাবে না। বুঝতে পারছো? শ্রেণীর সংযোগ বর্তনীর ক্ষেত্রে তোমার যদি একাধিক বাতি, ধরো এটা হচ্ছে একটা বাতি, এটা হচ্ছে একটা বাতি, ধরো সামহাউ, ঠিক আছে, দেখো কোনোভাবে যদি তোমার এই বাতিটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এখান দিয়ে আর কোনো কারেন্ট প্রবেশ করবে না। যেহেতু কারেন্ট প্রবেশ করবে না তাহলে কি এই বাতি জ্বলবে? তুমি আমাকে বলো যে যদি এখান দিয়ে কোনো কারেন্ট না যায় তাহলে কি এই বাতি এখানে জ্বলবে? না, জ্বলবে না। বুঝতে পারছো? তো দেখো শ্রেণীর সংযোগ বর্তনীতে এইটাই সমস্যা যে যদি যে কোনো একটি বাতি, দেখো যে কোনো একটি বাতি যদি নষ্ট হয়ে যায় তখন কি এটার ভিতর দিয়ে আর কোনো কারেন্ট প্রবাহিত হতে পারে না। ফলে কি আমার বাকি যে বাতিগুলো আছে এগুলো কি আর মানে জ্বলতে পারে না। ওকে, তো তোমাকে খতে যদি বলে যে বাসা বাড়িতে কোন বর্তনী ব্যবহার উপযোগী, কি বলবে? সমান্তরাল সংযোগ বর্তনী। কেন? এখন যে আমি ব্যাখ্যা বললাম, এই যেখানে যে ব্যাখ্যা বলছি এই ব্যাখ্যা তুমি লিখে দিবে, এটাই এনাফ। ওকে, তো আশা করি তোমরা যে শ্রেণী সংযোগ বর্তনী এবং সমান্তরাল সংযোগ বর্তনী ভালো করে বুঝতে পেরেছো। ওকে, এখন তোমাদেরকে আমি দেখাবো যে তড়িৎ ক্ষমতা কিভাবে বের করতে হয়। ঠিক আছে, কি বললাম? তড়িৎ ক্ষমতা কিভাবে বের করতে হবে। অর্থাৎ তোমরা যে বাসা বাড়ির মধ্যে কারেন্ট মানে বিদ্যুৎ ইউজ করতেছো, বাতি, ফ্যান, টিভি, ঠিক আছে, যাই ইউজ করতেছো, ফ্রিজ, এখন তোমাদের অবশ্যই মাস শেষে 1 মাস পরে কি অবশ্যই কারেন্টের বিল তোমার দিতে হয়, তাই না? যে আমরা কি 1 মাস যখন তোমার যে এই কারেন্ট মানে এই বাতি, তোমার ফ্যান, টিভি এগুলো ইউজ করতে তখন কি 1 মাস পর পর, তাই না? 1 মাস পর পর কি আমরা এটা যে তোমার বিল, এই বিলকে আমরা পরিশোধ করি। ওকে, তো এখন তোমরা বাসা বাড়িতে এই বিলটা, ঠিক আছে, এই বিলটা তোমাদের কত আসবে, ঠিক আছে, 1 মাসে তোমরা কতটুকু কারেন্ট মানে বিদ্যুৎ ব্যয় করেছো তার হিসাব এখন আমি এখানে দেখব। ওকে, তো দেখো এটা হচ্ছে তোমার ক্ষমতা দিয়ে বের করতে হয়। এখন বলো ক্ষমতা ইংরেজি কি? পাওয়ার। তো আমরা তো জানি যে ক্ষমতার যে ইংলিশ এটা হচ্ছে কত? পাওয়ার। তো দেখো এই যে পি মানে হচ্ছে ক্ষমতা, ঠিক আছে। তো পাওয়ার ইজ ইকুয়াল টু মনে রাখবে যে ডব্লিউ বাই এই যে টি। ঠিক আছে, কি বললাম যে ক্ষমতা, এর নাম কি? ক্ষমতা। ওকে, এই যে এটা হচ্ছে ক্ষমতা, অবশ্যই মনে রাখবি। আশা করি দেখতে পাইতেছো নাম কি এটা? ক্ষমতা পি ইজ ইকুয়াল টু তোমার ডব্লিউ বাই টি। ওকে, এখন দেখো তোমাকে যদি কতে বলে যে ক্ষমতা কাকে বলে, কি বলবে? মনে রাখবে তোমরা যখন সংজ্ঞা বলবে তখন সূত্র থেকে সংজ্ঞাটা বলার চেষ্টা করবে। সূত্রটা অবশ্যই কাইন্ডলি মুখস্থ রাখবে। তুমি যদি সূত্র ভালো করে মুখস্থ রাখতে পারো তাহলে তুমি ইজিলি সংজ্ঞাটা বলতে পারবে। ওকে, তো দেখো আমি লিখতেছি যে
দেখো যে আমাকে বলবে ক্ষমতা কাকে বলে, তো কি লিখবে, সংজ্ঞা বলার সময় নিচে যা আছে, ভালো করে শুনি আমার কথাটা, সংজ্ঞা বলার সময় নিচে যা থাকবে তাকে আগে বলতে হবে, ঠিক আছে, তাকে প্রথমে বলবে এবং তাকে এক ধরবে, ঠিক আছে, কি বললাম, সংজ্ঞা বলার সময় নিচে যা আছে এটাকে আগে বলবে এবং এটাকে ওয়ান ধরবে, এই যে এটা হচ্ছে আমার ওয়ান, ঠিক আছে। তো টাইম মানে সময়, তো আমরা তো জানি যে সময়ের যে একক এটা হচ্ছে কত, সেকেন্ড। তো লিখবে যে দেখো টিনা মানে 1 সেকেন্ড, তো লিখবে কোনো বস্তু, ঠিক আছে, কোনো বস্তু 1 সেকেন্ডে, ঠিক আছে, কোনো বস্তু 1 সেকেন্ডে যে পরিমাণ কাজ করতে পারে তাকে বলা হয় ওই বস্তুর ক্ষমতা। এই যে ডব্লিউ মানে কি, তো ডব্লিউ মানে হচ্ছে কাজ, কাজ ইংরেজি কি ওয়ার্ক, ডব্লিউ ও, দেখো কাজের যে ইংরেজিটা এটা হচ্ছে কত, এই যে ওয়ার্ক, ডব্লিউ ও, আর কে, এই যে এখান থেকে ডব্লিউ দ্বারা এই কাজকে প্রকাশ করা হয়েছে, যেহেতু এটা আমার কাজ ওয়ার্ক, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে কি বলবে যে কোনো বস্তু বা যন্ত্র, এখন তুমি কি বস্তু, আমি কি বস্তু, অথবা তোমার যে ইঞ্জিন থাকে তাই না, যেখান থেকে তোমার বিদ্যুৎ উৎপন্ন করা হয়, ঠিক আছে, তো যে ইঞ্জিন ওখানে থাকে ইঞ্জিন, অর্থাৎ এই যে ক্ষমতা কি আমারও বের করা যাবে, তোমারও বের করা যাবে, আবার যে কোনো যন্ত্র আছে ইঞ্জিন, এটাও কি ক্ষমতা বের করা যাবে। ওকে, তো দেখো কি লিখবে, যখন কোনো যন্ত্র 1 সেকেন্ডে, কি বললাম, যখন কোনো যন্ত্র 1 সেকেন্ডে যে পরিমাণ কাজ করবে তাকে ওই বস্তুর ক্ষমতা বলা হবে। দেখো আগে বলবে এটা, ভালো করে শুনিও, এই যে দেখো আগে বলবে এটা, তারপরে এটা, তারপরে যেটা বলবে, ওকে। তাহলে কোনো যন্ত্র যখন 1 সেকেন্ডে যে পরিমাণ কাজ করবে তাকে ওই বস্তুর ক্ষমতা বলা হবে। আশা করি এতটুকু বুঝতে পারছো, ওকে। আচ্ছা, তো এখন দেখো এখানে কাজ করা, যেখানে তুমি আর গুণ দিয়ে এখানে কিছু মান বের করতে পারবে, তাহলে তুমি এখানে বাদ দাও, তো এই যে বাদ দাও, এখানে বাদ দাও, এই যে বাদ দিলাম, তারপর তো এখানে তুমি এখানে কোনাগুনি গুণ দাও, দ্যাট মিনস আর গুণ দিবে। দেখো তো পি এর নিচে কি আছে, ওয়ান আছে মনে, দেখো পি এর নিচে কি আছে, একটা ওয়ান আছে মনে মনে, এখন তুমি ওয়ান দ্বারা ডব্লিউ কে গুণ দাও, ওয়ান ইন্টু ডব্লিউ, দেখো এই যে ওয়ান ইন্টু ডব্লিউ, দ্যাট মিনস ডব্লিউ, তাই না, তো লিখবে ডব্লিউ ইজ ইকুয়াল টু কত, এই যে পিটি, বুঝতে পারছো যে ডব্লিউ ইজ ইকুয়াল টু পিটি, ওকে। এটা দিয়ে কি তোমরা কারেন্টে বিল হিসাব করবে, ঠিক আছে, তুমি কতটুকু কারেন্ট মানে বিদ্যুৎ ব্যয় করেছো। তো দেখো যখন তুমি কারেন্টে বিল মানে তোমার ব্যয় তো কারেন্টের পরিমাণ বের করবে, ঠিক আছে, তখন এখানে একটা কাজ করতে হবে, যে ডব্লিউ, দেখো ডব্লিউ ইজ ইকুয়াল টু, এই যে উপরে লিখবে কত, পিটি, দেখো উপরে লিখবে আমার এই যে পিটি, আর নিচে কত, এই যেখানে একটা 1000 দ্বারা ভাগ দিবে। মনে থাকবে যখন তুমি কারেন্টের হিসাব করবে, কারেন্টের তোমার ব্যয়িত শক্তি বের করবে, তখন অবশ্যই তোমাকে এখানে 1000 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে দেখো তো ডব্লিউ ইজ ইকুয়াল টু পিটি ভাগ কত, 1000 আসো না, এইটাই কি আমার মূল সূত্র, যে যখন তুমি বিদ্যুতের অঙ্ক করবে, ওকে। তাহলে আমি এটা তোমার যেখানে বর্ড করে দিচ্ছি, তোমরা এটা অবশ্যই মুখস্থ রাখবে, ঠিক আছে, তোমাদেরকে এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, ওকে। ডব্লিউ ইজ ইকুয়াল টু পিটি বাই 1000। এখন দেখো এখানে পি মানে কত, পি মানে হচ্ছে মোট ক্ষমতা, টি মানে কত, মোট সময়। আমি ভালো করে বুঝিয়ে দিই তোমার, দেখো যে সরি, দেখো যে এখানে তোমার কত আসছে, পি না, দেখো পি পি মানে হচ্ছে মোট ক্ষমতা। এখন ধরো তোমাদের বাসা বাড়িতে তুমি বাতি এবং কত ফ্যান ইউজ করতেছো, তোমার একটা বাতি, ভালো করে শুনিও, ধরো তোমাদের বাসা বাড়িতে বাতি আছে মোট কয়টা, 3টা, ধরো তোমাদের বাসা বাড়িতে বাতি আছে মোট কয়টা, 3টা, তো 3টা বাতি আছে, এটা তো বুঝলাম নাকি, এটা অবশ্যই আমরা বুঝতে পারছি 3টা বাতি আছে, এবং তুমি জানো যে একটা বাতির যে ক্ষমতা এটা হচ্ছে 100 ওয়াট, ধরো আমি ধরলাম সাপোজ যে প্রত্যেকটা বাতি মানে একটা বাতির ক্ষমতা হচ্ছে কত, 100 ওয়াট। তাহলে বলো তো, তুমি আমাকে নিজেই বলো যে এখানে যে একটি, দেখো একটি তোমার বাতি, তাই না, যে বাতির ক্ষমতা, দেখো একটি বাতির ক্ষমতা, তাই না, এই যে একটি বাতির ক্ষমতা হচ্ছে কত, এখানে 100 ওয়াট, তাই না, এই যে এখানে লিখবে যে 100 ওয়াট, ওকে, এই যে 100 ওয়াট লিখে দিবে। আচ্ছা বলো, এখন তো বাসাতে বাতি আছে কয়টা, 3টা, তাহলে তুমি কি অবশ্যই বলো একটা বাতি যদি ক্ষমতা 100 হয় তাহলে 3টা কত হবে, 300, অবশ্যই বুঝতে পারছো, এখন একটার 100 অপরটা 100, মোট কত কত হয়েছে 200, এবং কি আরেকটা 100, মোট কত হয়েছে 300।
ঠিক আছে? তো লিখবে অতএব 3টি বাতির ক্ষমতা, তাহলে কত হবে এখানে? এই যে 100, দেখো 100 ইন্টু এই যে 3, এত ওয়াট। ঠিক আছে, মনে রাখবে যে তোমার ক্ষমতা আছে না, যে ক্ষমতা, দেখো ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ঠিক আছে, ক্ষমতার একক কি আমার? ওয়াট। ওকে, তো কত আসবে এখানে? 300 না? এই যে লিখবে এখানে 300 ওয়াট। এই যে এখানে লিখবে যে 300 ওয়াট। আশা করি এতটুকু বুঝতে পারছো। এই যে লিখবে এখানে 300 এই যে ওয়াট। ওকে, এই যেটা হচ্ছে তোমার মোট বাতির ক্ষমতা। ওকে, আচ্ছা তাহলে এখন তুমি কি মোট বাতির যে ক্ষমতা, এই যেখানে পেজের কি ধরো তোমাদের বাসার মধ্যে শুধু 3টা বাতি আছে, আর কিচ্ছু নেই, তোমাদের বাসার বাড়ি শুধু 3টে বাতি আছে, তাহলে তুমি পি এর জায়গাতে কি লিখবে? এই 300 লিখবে। আমার কথা বুঝতে পারছো? তুমি পি এর জায়গাতে এই মোট 300 লিখবে। পি মানে হচ্ছে মোট ক্ষমতা। তাহলে দেখো তো, এখন ধরো তুমি যেখানে লিখবে যে পি কত আমার? পি হচ্ছে 300, তাই না? তো লিখবে এখানে 300। ঠিক আছে, মোট ক্ষমতা। এবং ধরো তুমি দৈনিক, ঠিক আছে, মানে প্রত্যেক দিন তুমি এই 3টা বাতি 5 ঘন্টা করে জ্বালাও। কি বললাম? তুমি দৈনিক এই 3টা বাতি 5 ঘন্টা করে জ্বালাও। তাহলে টি কত? টি হচ্ছে মোট সময়। তোমাকে বলছে 1 মাসে মানে বিলটা কত আসবে। ঠিক আছে, 1 মাস তুমি কত কারেন্ট ব্যয় করবে বলতো? তুমি যদি দৈনিক, তাই না, তুমি দৈনিক জ্বালাও কয় ঘন্টা? 5 ঘন্টা। তুমি দৈনিক তোমার যে বাতি জ্বালা 3টা 5 ঘন্টা, এবং তুমি 1 মাস জ্বালাইছো, তাহলে 1 মাস মানে কয় দিন? 30 দিন। যদি নর্মালি কোনো মাসের নাম উল্লেখ না করে দেয়, তাহলে মনে রাখবে যে 1 মাস মানে হচ্ছে 30 দিন। তোমরা 30 দিন ধরে অঙ্ক করবে। তাহলে বলো তো তোমার আমার টি কত? টি হচ্ছে মোট সময়। তুমি দৈনিক 3টা বাতি জ্বালাও কয় ঘন্টা? 5 ঘন্টা। তাহলে লিখবে এখানে 5 লিখবে, ইন্টু তুমি জ্বালাইছো কয় মাস? 1 মাস। তো 1 মাস মানে কত? নর্মালি 30 দিন। তাহলে তুমি এটাকে 30 দ্বারা অবশ্যই গুণ দিবে। দেখো বুঝছো কিনা এতটুকু? টি মানে হচ্ছে মোট সময়। তুমি দৈনিক কত ঘন্টা চালাইছো, এটাকে তুমি 1 মাসে তোমাকে যদি মাস নাম উল্লেখ করে দেয়, তাহলে ওইটা দেবে কত দিন? কত? ধরো তোমাকে বললো যে জানুয়ারি মাসে, ঠিক আছে, ধরো তোমাকে বললো জানুয়ারি মাসে কতটুকু মানে তোমার মানে কারেন্ট ব্যয় হবে। তো বলো তো নর্মালি আমরা জানি, দেখো তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তো দেখো জানুয়ারি মাস কি, যেহেতু আমার এখানে পড়েছে এটা হচ্ছে কত? 31 মাস, তাই না? যেহেতু জানুয়ারি মাসটা যেখানে পড়েছে এটা কি 31 মাস। মনে রাখবে, যদি তোমার এই যে উপরে দেখতে পেতেছো, আশা করি দেখতে পেতেছো, যদি উপরে আমার কি মাস পড়ে, এটা হচ্ছে 31। ঠিক আছে, মানে 31 দিনে মাস হয়। আর যদি মাঝখানে পড়ে, এই যে গর্তের মধ্যে পড়ে, তাহলে এটা হচ্ছে আমার 30 দিনে হবে। ব্যতিক্রম হচ্ছে কোনটা? ফেব্রুয়ারি মাস, ওইটা হচ্ছে 28 বা 29 হয়, এটা ব্যতিক্রম। এটা বাদে বাকি সবই কি এই নিয়মে খাটবে। আশা করি এতটুকু তোমরা জানো। আচ্ছা, তো যেহেতু আমাকে মাস নাম উল্লেখ করে দেন, আমাকে এখানে মাস নাম উল্লেখ করে দেয় নাই, তাহলে তুমি এখানে নর্মালি মাস বলতে 30 দিনকে ধরবে। আর নিচে কত? 1000 না? নিচে লিখবে যে 1000। এখন তুমি যেখানে কাজ করবে, এখানে কাজ করে যা পাবে, তুমি এখানে কাজ করে যা পাবে, দেখো তো কত আসবে এখানে? এই শূন্য শূন্য কাটা, তারপরে এই শূন্য কাটা, এই শূন্য কাটা। তো এখানে কত আসবে আমার? দেখো তো যে 3 5 কত? দেখো 3 5 হচ্ছে 15, 3 15 45, এই যে 45। ঠিক আছে, অর্থাৎ 45 ইউনিট। ঠিক আছে, 45 ইউনিট। মনে রাখবে যে কারেন্ট, আমরা যে কারেন্টে বিল দিই, ওটা কিন্তু আমরা কিন্তু বলি যে এত ইউনিট বিল আসছে। ঠিক আছে, আমরা কি বলি? আমরা কিন্তু বলি যে ইউনিট, তাই না, যে এত ইউনিট বিল আসছে। আশা করি তোমরা এগুলো অবশ্যই শুনছো বা জানো। ঠিক আছে, তো মনে রাখবে যে ব্যয়িত শক্তি, ঠিক আছে, অর্থাৎ ডব্লিউ, তাই না, এই যে এটা ডব্লিউ, ব্যয়িত শক্তির যে একক, ঠিক আছে, ডব্লিউ যে একক, এটা হচ্ছে ইউনিট। কি বললাম? ইউনিট। ইউনিট অথবা কিলোওয়াট ইন আওয়ার পার তোমার ঘন্টা বলা যায়। ঠিক আছে, এটা কি বলা যায়? ইউনিট অথবা তোমার কিলোওয়াট পার ঘন্টাও বলা যায়। তুমি কিলোওয়াট পার ঘন্টা বলে যা বোঝাবে, তুমি যেখানে ইউনিট লেখো, এই যে ইউনিট, এটা কি সেমই বুঝাবে। ওকে, তো নর্মালি আমরা এখানে ইউনিট ধরে অঙ্ক করি, তোমরা তোমরা এটা দিয়ে অঙ্ক করো, তোমরা এটা লিখেই কি অঙ্কটা সলভ করে ফেলবে। ওকে, তো দেখো তো আমার কি 1 মাসে আমি কতটুকু বিদ্যুৎ ক্ষয় করেছি, মানে ব্যয় করেছি, এটা হচ্ছে কত? 45 ইউনিট বিদ্যুৎ আমি ব্যয় করেছি। ঠিক আছে, এখন ধরো তোমাকে প্রশ্নের মধ্যে, আশা করি আমি এখানে যা লিখেছি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এখন ধরো তোমাকে প্রশ্নের মধ্যে বলে দিয়েছি যে প্রতি ইউনিট, ঠিক আছে, প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 60 টাকা হলে
কি বলছে আমাকে? প্রতি ইউনিট মানে এক ইউনিট বিদ্যুতের মূল্য 60 টাকা হলে এক মাসে তার কত টাকা বিল আসবে? তো কি লিখবে? লিখবে যে, দেখো ভালো করে শুনিও, লিখবে যে এক ইউনিট, এই যেখানে লিখবে যে এক ইউনিট, একদম সিম্পল। তুমি মন দিয়ে ক্লাসটা করো, আশা করি আমি এখানে যা বলবো সব কিছু বুঝতে পারবে। তো লিখবে এক ইউনিট বিদ্যুতের মূল্য, তাই না? যে বিদ্যুতের দাম, এই যে বিদ্যুতের দাম, এক ইউনিট বিদ্যুতের দাম, তাই না? তো লিখবে এখানে বিদ্যুতের দাম সমান কত টাকা? এই যে 60 টাকা, তাই না? দেখো আমাকে প্রশ্ন যা বলবে তুমি তাই লিখবে এখানে। আমাকে বলছে 60 টাকা, 60 টাকা লিখেছি। তাহলে এক ইউনিট বিদ্যুতের দাম হচ্ছে 60 টাকা। তাহলে আমি এক মাসে মোট কতটুকু বিদ্যুৎ ব্যয় করেছি? 45 ইউনিট। তো লিখবে এখানে যে অতএব 45 ইউনিট বিদ্যুতের দাম অবশ্যই বেশি, তাহলে গুণ দিতে হবে, তাই না? যেহেতু 45 এক থেকে বড়, তাহলে অবশ্যই গুণ দিতে হবে। তাহলে গুণ দিবে 7 ইন্টু এই যে 45। ওকে, তাহলে এখানে গুণ দিবে, গুণ দিয়ে দেখো, গুণ দিয়ে এখানে যা আসবে ওটাই কি আমার টাকা। দেখো কত সেখানে যে, দেখো কত আসে, 5 সাতা 35, 35 আর 5 হাতে আসছে কত? 3। তারপর দেখো 4 সাতা, তাই না? 4 সাতা 28, 28 আর 3 কত? 31, অর্থাৎ 315 টাকা কি আমার আসবে? কারেন্টের বিল আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে এক মাসে অর্থাৎ 30 দিন পরে তার যে কারেন্টে বিল আসবে ওইটা হচ্ছে 315 টাকা। ঠিক আছে, তার 315 টাকা কারেন্টে বিল আসবে। শেষ, এতটুকুই। দেখবে তোমাদের যে গাইড আছে, তোমাদের যে টেস্ট পেপার, দেখবে এখানে এরকম অঙ্ক অহরহ আছে এবং একদম ইজি ইজি প্রশ্ন আছে। আমি তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা অবশ্যই মনে রাখবে এখানে পি, এই যে পি, পি মানে কিন্তু মোট ক্ষমতা, আর টি মানে কি? মোট সময়। ঠিক আছে, ধরো তোমাকে এখন তোমাকে বললো এখানে এক্সট্রা তোমার এই যে তিনটি বাতির সাথে তোমাকে দুইটা ফ্যানের কথা উল্লেখ করে দিল। বললো যে তোমার মনে করো তোমার বাসার মধ্যে, ঠিক আছে, তিনটি বাতি এবং তোমার বললো তোমার বাসার মধ্যে 100 ওয়াটের তিনটি বাতি আছে এবং 200 ওয়াটের দুইটি ফ্যান আছে। কি বললাম? যে তোমার বাসার মধ্যে 100 ওয়াটের তিনটি বাতি, তাহলে তিনটা বাতির যে মোট ক্ষমতা ওটা হচ্ছে 300 ওয়াট। এতটুকু বুঝতে পারছো? এবং তোমার বাসার মধ্যে তোমার 200 ওয়াটের দুইটি কি আছে? ফ্যান আছে। তাহলে বলো একটি ফ্যানের ক্ষমতা হচ্ছে কত? 200 ওয়াট। ভালো করে বুঝো, একটি ফ্যানের ক্ষমতা হচ্ছে 200 ওয়াট। তাহলে বলো তো অতএব দুইটি ফ্যানের ক্ষমতা কত হবে? 200 ওয়াট। নর্মাল কথা, যেহেতু একটা ফ্যানের ক্ষমতা 100 ওয়াট, তাহলে দুইটি ফ্যানের ক্ষমতা কত হবে? 200 ওয়াট, তাই না? তাহলে দেখো তো 300 ওয়াট হচ্ছে আমার তিনটা বাতির ক্ষমতা, আর 200 ওয়াট হচ্ছে কত আমার, সরি ভুল করেছি, যে একটি ফ্যানের ক্ষমতা হচ্ছে কত? 200 ওয়াট। তাহলে দুইটি ফ্যানের ক্ষমতা কত? 200 ইন্টু 2, দ্যাট মিন 400 ওয়াট, তাই না? একটার যদি 200 ওয়াট হয় তাহলে দুইটা কত হবে? 400, তাই না? একটা ফ্যানের ক্ষমতা কত? 200 ওয়াট। তাহলে অপরটা আরেকটা কত হবে? 200 ওয়াট। তো মোট কত? 400 ওয়াট। তো দেখো তো তোমার তিনটা বাতির যে মোট ক্ষমতা এটা হচ্ছে 300 ওয়াট, এবং তোমার যে দুইটা ফ্যান আছে দুইটা ফ্যানের তোমার মোট ক্ষমতা কত? 400 ওয়াট। আমার কথা বুঝতে পারছো? তাহলে তিনটা বাতির মোট ক্ষমতা হচ্ছে 300 ওয়াট এবং দুইটা ফ্যানের যে মোট ক্ষমতা এটা হচ্ছে 400 ওয়াট। তাহলে বলতো তোমার তিনটা বাতি এবং দুইটা ফ্যান, কি বললাম? দেখো, তিনটা বাতি এবং দুইটা ফ্যান, এই বাতি এবং ফ্যানে মোট ক্ষমতা কত? বাতির 300 আর ফ্যানে কত? 400। তাহলে 300 যোগ 400 এখানে লিখে দিবি। এখানে লিখবে যে অতএব বাতি ও ফ্যানের মোট ক্ষমতা ইজ ইকুয়াল টু 300 যোগ 400, দ্যাট মিনস 700। এই 700 ওয়াট নিয়ে তখন তুমি এই যেখানে বসাবে। আমার কথা বুঝতে পারছো? আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে আশা করি আমি এখানে যা বলতে চেয়েছি তোমরা এগুলো ইজিলি বুঝতে পারছো। মোট কথা একটাই, তোমরা পিটা অবশ্যই মোট ক্ষমতা এখানে বসাবে, আর টি কত? এখানে মোট সময় বসাবে। ওকে,
আবার দেখো তোমাদেরকে আরেকভাবে এখানে প্রশ্ন করতে পারে। ধরো তোমাকে বলবে দুইটি ফ্ল্যাটের মধ্যে, ভালো করে শুনিও, যে দুইটি ফ্ল্যাটের মধ্যে তোমার আলাদাভাবে, ধরো একটা ফ্ল্যাটের মধ্যে তোমার বাতি আছে ধরো দুইটা, ফ্যান আছে দুইটা, ঠিক আছে, এবং অন্য একটি ফ্ল্যাটের মধ্যে তোমার ধরো বাতি আছে পাঁচটা, ফ্যান আছে চারটা, ঠিক আছে। বলতে পারে সাপোজ, বলতে পারে যে একটা ফ্ল্যাটের মধ্যে দুইটি বাতি এবং দুইটি ফ্যান আছে এবং অন্য একটি ফ্ল্যাটের মধ্যে ধরো পাঁচটি বাতি এবং চারটি ফ্যান আছে। তখন তোমাকে বলবে যে কোন ফ্ল্যাটের মধ্যে মানে মাস শেষে বিদ্যুতের বিল বেশি আসবে। তো নর্মাল কথা, তুমি কি প্রথম দেখো, তুমি এই দেখো তুমি এই সেম প্রসেস, দেখো তুমি সেম প্রসেসে, ঠিক আছে, প্রথম ফ্ল্যাটের জন্য বিদ্যুতের বিল বের করবে, সেম এরকমভাবে করবে, ঠিক আছে। আবার তুমি দ্বিতীয় ফ্ল্যাটের জন্য সেম এরকমভাবে বিদ্যুতের বিলটা বের করবে। তারপর দেখবে কোন মানটা বেশি আসে, ঠিক আছে। ধরো তোমার দ্বিতীয় ফ্ল্যাটে মানটা বেশি আসছে, মানে টাকার পরিমাণটা বেশি আসছে, তাহলে লিখে দিবে যে দ্বিতীয় ফ্ল্যাটের মধ্যে কত আমার বিদ্যুতের বিল বেশি আসবে। নর্মাল কথা এমনিতে আমরা বুঝবো যে যদি বাতির সংখ্যা এবং কত ফ্যানের সংখ্যা বেশি হয় তাহলে কি নর্মালি ওইখানে কি কারেন্টের বিলটা বেশি আসবে, এটা তোমরা বুঝো। ওকে, তো দেখো তোমরা অবশ্যই মনে রাখবে যখন তোমরা কারেন্টের বিল হিসাব করবে তখন অবশ্যই এরকমভাবে অঙ্ক করবে, ঠিক আছে। W=PT ব্যাখ্যা আছে, এরকমভাবে অঙ্ক করে নিবে। ওকে, আশা করি আমি এখানে যা কিছু বলেছি তোমরা সব কিছু বুঝতে পারছো। আর তাও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে সরাসরি বলিও অথবা আমাকে মেসেজ দিয়ে বলে, আশা করি আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নে তোমার ঠিক উত্তর দিতে পারবো। ওকে, যদি কোনো সমস্যা আমাকে অবশ্যই জানিও। তো এটাই ছিল কি আজকের ক্লাস। তো ক্লাসটি করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।